আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ক্রিপ্টো লাভার ভাইরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ক্রিপ্টো মার্কেটে এই সপ্তাহ আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এই সপ্তাহের ক্লোজিং আমাদের চুপি চুপি অনেক কিছু বলে দেবে। সো বর্তমান সময়ে মার্কেটে আমাদের খুব সাবধানতার সাথে ওয়াচ করতে হবে, নজরে রাখতে হবে। সো আগেই বলেছি, বর্তমানে ক্রিপ্টো মার্কেটের সকল ইনফ্লুয়েন্সার এবং অডিয়েন্স দুইটা ভাগে বিভক্ত হয়েছে। এক ভাগ বলছে যে হিউজ বুল রান স্টার্ট, এবং দ্বিতীয় এক ভাগ বলছে যে দিস ইজ এ ক্লিয়ার বুল ট্র্যাপ, যার মধ্যে কিন্তু আমিও রয়েছি। সো টেকনিক্যালি বিটকয়েন বর্তমানে একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে। অ্যাজ এ শর্টার টাইম ফ্রেমে খুব একটা বেশি ভলাটিলিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি না বিটকয়েনে। সো আজকের ভিডিওতে আমরা প্রথমে মার্কেটের আপডেট দিব এবং দ্বিতীয়ত ইথিরিয়াম নিয়ে আমরা অ্যানালাইসিস করব, প্রেডিকশন করব, মোস্ট প্রবাবিলিটি জোনগুলো আমরা খোঁজার চেষ্টা করব। 2027-28 সালে আমরা ইথিরিয়ামকে কোন প্রাইজে দেখতে পারি সেই রকম একটা প্রেডিকশন আমরা আজকের ভিডিওতে খোঁজার চেষ্টা করব, ঠিক আছে। সো একটা কথা, 35% ভিউয়ার আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না চ্যানেলকে, প্লাস লাইকও দেন না। কি কারণ, কি সমস্যা, কি কাদের জন্য আমার এই এত আয়োজন, কাদের জন্য আমি আসলে ভিডিও বানাই? সো কিসের মধ্যে আমি আসলে টাকা ঢালতেছি এ মলাম তো। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেনি, মাঝে মাঝে আমি বিভিন্ন আপডেট কিন্তু নিয়ে আসবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে। আপডেটগুলো আমরা শেয়ার করার চেষ্টা করব। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু আপনারা জয়েন করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম পিন কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে। সো প্রথমে মার্কেটের আপডেটে যদি আসি, ছোট্ট করে আমরা মার্কেটের আপডেট দিয়ে নেব। সো এক নাম্বার, উইকলি টাইম ফ্রেমে আমরা এখানে 50 এবং 100 উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ দেখতে পাচ্ছি। সো খুবই গুরুত্বপূর্ণ এই সপ্তাহ। বর্তমানে আমাদের 100 এক্সপোনেনশিয়াল উইকলি মুভিং অ্যাভারেজ থেকে কিন্তু কিছুটা রিজেক্ট হয়েছে। তো বর্তমানে আমরা এক্সপেক্ট করছি যে এই সপ্তাহে হয়তো আবার নিচের দিকে ক্লোজ দিলে তার পরবর্তী সপ্তাহ থেকে কিন্তু মার্কেট নিচের দিকে পড়ার সম্ভাবনা, রিটেস্টে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। আর যদি কোনোভাবে এই সপ্তাহে আমাদের এই 50 এবং 100 এক্সপোনেনশিয়াল উইকলি এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যদি ব্রেকআউট দিয়ে উপরের দিকে উঠে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু মার্কেটের যে বেয়ার স্ট্রেন্থ এইটা চেঞ্জ হওয়ার অনেক অনেক বেশি সম্ভাবনা থাকিবে। 2 নাম্বার, সিম্পল মুভিং অ্যাভারেজের কথা যদি চিন্তা করেন, সম্ভবত 50 সিম্পল মুভিং অ্যাভারেজ ট্যাপ করে এসেছে, ঠিক আছে। নেটওয়ার্কের একটু প্রবলেমের কারণে হয়তো বা চারটা লোড হতে একটু টাইম নিচ্ছে। আমাদের 50 মুভিং অ্যাভারেজ ভলিউম প্রোফাইল নয়, আমাদের 50 সিম্পল মুভিং অ্যাভারেজ যদি দেখার চেষ্টা করি, এই যে দেখুন 50 উইকলি সিম্পল মুভিং অ্যাভারেজ কিন্তু জাস্ট ট্যাপ করে কিন্তু রিজেক্ট করা স্টার্ট করে দিয়েছে অলরেডি। খুবই গুরুত্বপূর্ণ, ব্রেকআউট দিলে আমরা কিন্তু ইজিলি ওই $90,000 দিকে চলে যাব। সো আমাদের এই সপ্তাহ খুবই গুরুত্বপূর্ণ। এই সপ্তাহে কিন্তু আমাদের আসলে খুবই সতর্কতার সাথে নজর রাখতে হবে। দ্বিতীয়ত ডেইলিতে যদি আমরা আসি, ডেইলিতে একটা ট্রেন লাইন রয়েছে এখানে, একদম ক্লিয়ার ট্রেন লাইন, রাইট। সো এই ট্রেন লাইন থেকে কিন্তু রিজেক্ট হচ্ছে, বারবার রিজেক্ট হচ্ছে, ঠিক আছে। এবার আমাদের যদি আরেকটা বিষয় দেখেন, মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজের উপরে আমাদের এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে কিন্তু ক্লোজ দিয়েছে। তো সেদিক থেকে বিবেচনা করলে ডেইলিতে কিন্তু ট্রেন্ড এখন আপ ট্রেন্ডে থাকার কথা, যে বিটিসি যতক্ষণ পর্যন্ত না আমরা কনফার্মেশন পাচ্ছি আবার নিচের দিকে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বুলিশ থাকার কথা। তবে একবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক কম। মার্কেটের রিটেস্ট কিন্তু প্রয়োজন রয়েছে। রিটেস্ট যে কোনো সময় মার্কেট আসতে পারে। মার্কেট একটা জায়গায় থেমেছে, যে কোনো সময় মার্কেটের রিটেস্ট কিন্তু আসতে পারে। এখানে ডেইলিতে এসিপিও দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। আরেকটা বিষয় আপনাদের দেখাই, এখানে কিন্তু একটা বুলিশ ক্রস ওভার, এটা গোল্ডেন ক্রস নয়। গোল্ডেন ক্রস যদি আমাদের এই 50 ডেইলি মুভিং অ্যাভারেজ যদি 200 ডেইলি মুভিং অ্যাভারেজকে ক্রস করে দিতে পারতো, সেটা কিন্তু আমাদের জন্য একটা গোল্ডেন ক্রস হতো বিটিসির ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু এই গোল্ডেন ক্রস হলে বিটিসি কিন্তু আলটিমেটলি বুল রানের দিকে কিন্তু দৌড় দিত। এর আগে আমাদের দেখতে পাচ্ছেন এই যে যখন এই যে 200, ঠিক আছে, এই যেটা আমাদের ডেড ক্রস ছিল, ঠিক আছে। তবে আমাদের বুলিশ একটা ক্রস ওভার হয়েছে, হয়নি এখনও ভাই, হওয়ার পথে কিন্তু। এর আগেও কিন্তু একবার হওয়ার পথে ছিল, এই যে এই জায়গাটায়, যখন মার্কেট কিছুটা পাম্প করেছিল, ঠিক আছে, এই যে এই জায়গাটায়, কিন্তু আলটিমেটলি কিন্তু ওইখান থেকে আবার ঘুরে নিচের দিকে পড়ে গিয়েছে। সো নজর রাখবেন আমাদের এই সপ্তাহ আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদের উইকলি টাইম ফ্রেমে নিচে ক্লোজ দিলে সেটা আমাদের জন্য বেটার হবে, যে উইকলি লিকুইডিটি আমাদের, ঠিক আছে।
ক্লিন করেছে কিন্তু অলমোস্ট, ঠিক আছে। মার্কেট রিটেস্ট করার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে এই যে টপ আউট করার চেষ্টা করছে, ঠিক আছে। এগুলো টপ স্ট্রাকচার, এগুলো কিন্তু বটম স্ট্রাকচার নয়। এই যে টপ আউট করার চেষ্টা করছে, এই যে লিকুইডিটিগুলো যারা শর্ট পজিশন ওপেন করছে তাদের লিকুইডিটিগুলো কিন্তু নেওয়ার চেষ্টা করছে। আলটিমেটলি যারা লং ধরছে তাদের লিকুইডিটিগুলো এই যে নিচ দিয়ে কিন্তু পড়ে যাবে। এদিকে কিন্তু মার্কেট মুভমেন্ট করার প্রাথমিক পর্যায়ে 70, 74 এই সমস্ত লেভেলগুলোতে কিন্তু বিটিসি অ্যাজ এ রিটেস্ট করার জন্য খুব দ্রুতই হয়তো বা আসতে পারে, ঠিক আছে। সো 2 নাম্বার আমরা যদি কয়েন গ্লাসে আসি, ভলিউম তো অনেক কমেছে ভাই। হাইপার লিকুইড বাদে ম্যাক্সিমাম কয়েনের ভলিউম কিন্তু অলমোস্ট কমেছে। মাত্র ইউএস স্টক মার্কেট ওপেন হলো, ঠিক আছে। 7:30 আই থিঙ্ক ইউএস স্টক মার্কেট ওপেন হয়। মাত্র আমাদের ইউএস স্টক মার্কেট ওপেন হলো, আমরা খুব একটা বেশি একটু পজিটিভিটি দেখতে পাচ্ছি। যখন ইউএস স্টক মার্কেট শুরুতে একটু পজিটিভিটি দেখা যায়, পরবর্তীতে কিন্তু আবার নিচের দিকে চলে আসে। ক্যাটাগরি ওয়াইজ যদি ভলিউম আমরা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা কি দেখতে পারবো? লেয়ার অনের ভলিউম কমেছে, লেয়ার অনের ভলিউম কমেছে, প্রুফ অফ ওয়ার্কের ভলিউম কমেছে, ইথিরিয়াম ইকোসিস্টেমের ভলিউম, প্রত্যেকটা ইকোসিস্টেমেরই কিন্তু ভলিউম কমেছে, ঠিক আছে। জানি না মার্কেট একটা জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে অনেক টপে, এই কারণে সম্ভবত বেচা কিনা এই সমস্ত লেভেলে আসলে বেচা কিনা করতে কেউ ইন্টারেস্ট ফিল করছে না। সো ইটিএফ থেকে আমরা কিন্তু পজিটিভিটি লাগাতার দেখতে পাচ্ছি। সো ইটিএফ আরকাম ইন্টেলিজেন্সে ইটিএফের অ্যাড্রেসগুলো আপনারা, ঠিক আছে, নজরে রাখবেন, দেখবেন ওরা কি করে, একদম ইনস্ট্যান্ট দেখতে পারবেন। সো এইবার আমরা আসবো আমাদের ভিডিওর মূল টপিক, আজকের ভিডিওর মূল আকর্ষণ, মূল টপিক, দ্য ইথেরিয়াম প্রেডিকশন। ইথেরিয়াম বুল মার্কেট প্রেডিকশন এবং অ্যানালাইসিসে আমরা যদি আসি, ইথেরিয়াম দ্য ফাদার অফ এভরি ক্রিপ্টো অলস কয়েন, ক্রিপ্টো ইন্ডাস্ট্রিকে আলোকিত করেছে ইথেরিয়াম না থাকলে অন্যান্য বিভিন্ন অলস কয়েন কল্পনা করা যায় না। দ্য মাস্টার অফ সিকিউরিটি, গরিব দুঃখী এবং মেহনতি মানুষের শত্রু। দাঁড়ান ভাই, প্রথমে একটু প্রশংসা করে নিই নেতার, দেন নেতার প্রেডিকশন করব। দেখুন, বিটকয়েন ইজ ডিজিটাল মানি। মানুষ মূলত মূল্য সংরক্ষণ ও ট্রান্সফারের জন্য বিটিসি ব্যবহার করে অ্যাজ এ কারেন্সি হিসেবে। সাতোশি বিটিসি তৈরি করেছিল মূলত এমন একটি ডিসেন্ট্রালাইজড ডিজিটাল মানি হিসেবে যেখানে কোনো সরকার বা ব্যাংক ছাড়াই ভ্যালু ট্রান্সফার করা যায়, কোনো ব্লকচেন সমস্যা সমাধানের জন্য নয়। এই অর্থনৈতিক এই সমস্যাটার জন্যই ব্যাংক থার্ড পার্টির বিভিন্ন ধরনের জয় ঝামেলায় ডকুমেন্ট দাও, এই ওখানে গিয়ে আমাদের ফি দাও, এই জয় ঝামেলার জন্য কিন্তু একদম পুরোপুরি ডিসেন্ট্রালাইজড আমাদের একটা সিস্টেম সাতোশি কিন্তু এনেছিল। কোনো ব্লকচেনের সমস্যা সমাধান করা তার কিন্তু সেটা মাথায় ছিল না, ঠিক আছে। কিন্তু ইথেরিয়াম দ্য স্মার্ট কন্ট্রাক্ট প্ল্যাটফর্ম, গরিবের শত্রু, এসেছিল ব্লকচেনের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এবং ব্লকচেন টেকনোলজিকে নেক্সট লেভেল নিয়ে যাওয়ার জন্য। ইথেরিয়াম তৈরি হয়েছে একটি প্রোগ্রামেবল ব্লকচেন হিসেবে, যেখানে আপনি ব্লকচেনের উপর বিভিন্ন ধরনের ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন ও স্মার্ট কন্ট্রাক্ট চালাতে পারবেন। ইথেরিয়ামের কাজ অনেক বড়, এখানে বিভিন্ন বিষয়ে চলে, লাইক স্মার্ট কন্ট্রাক্ট, আমাদের ডিফাই, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স যেটা, ডেক্স, ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, স্টেবল কয়েন, নন ফাঞ্জাবল টোকেন যেটা এনএফটি বলে থাকি, ডাও, আমাদের ওয়েব3তে বিভিন্ন ডিসেন্ট্রালাইজ অ্যাপ, ঠিক আছে, এবং লেয়ার 2 আরও বিভিন্ন সেক্টর রয়েছে ইথেরিয়ামের, ঠিক আছে। বাট এত কিছুর পরেও নেতা ভালো পারফরমেন্স করতে পারে না কেন? নেতার প্রবলেমটা কোথায়? প্রথমে আমরা প্রবলেমটা দেখার চেষ্টা করব। 1 নম্বর প্রবলেম, নেতার কিন্তু ম্যাক্সিমাম সাপ্লাই এক সাগর পরিমাণ, মানে ইনফিনিটি, মানে অসীম। নেতার সাপ্লাইটা আমরা দেখতে পাচ্ছি, ম্যাক্সিমাম সাপ্লাই অসীম। অর্থাৎ ইথেরিয়ামের ডেভেলপার যারা রয়েছে, ইথেরিয়ামের কোর টিম যারা রয়েছে, তারা চাইলে বিভিন্ন সময় কিন্তু ইথেরিয়াম মিন্ট করতে পারবেন, এদের কোনো বাধ্যবাধকতা নেই। টোটাল সাপ্লাই 120 মিলিয়ন, এটা কিন্তু সময়ের সাথে সাথে বাড়ে। সার্কুলেটিং সাপ্লাই 120 মিলিয়ন, সময়ের সাথে সাথে কিন্তু বাড়ে। দিস ইজ পুরোপুরি একটা ইনফ্লুয়েন্সারি, যেটা আমাদের ইনফ্লুয়েশনারি অ্যাসেট বলতে পারেন, ঠিক আছে, একদম পুরোপুরি। বিটিসি কিন্তু ভাই আমাদের বিটিসিতে ইনফ্লেশন নেই আপাতত। বিটিসিতে 21 মিলিয়ন সাপ্লাই আমরা জানি, আপাতত কিন্তু 21 মিলিয়ন আসেনি, আর অল্প কিছু বাদ আছে, ঠিক আছে। 21 মিলিয়ন বিটিসি সার্কুলেটিং আসার পর বিটকয়েনে ইনফ্লেশন থাকবে 0, কিন্তু ইথেরিয়ামে কিন্তু এই বিষয়টা না। ইথেরিয়াম কিন্তু সময়ের সাথে সাথে মিন্ট হবে। কেন মিন্ট হবে? দেখুন,
এই নেতা পারফরমেন্স করতে পারে না। আমাদের ইথিরিয়াম আগে কাজ করতো প্রুফ অফ ওয়ার্ক মেকানিজমে, অর্থাৎ ওই বিটিসির মতো সেম মেকানিজম। মাইনিং করতে হতো, আপনি একটা ট্রানজ্যাকশন করলে ওই ট্রানজ্যাকশনটা টোটালি ভ্যালিডেট করতো মাইনাররা, ঠিক আছে। ইথিরিয়ামও মাইনিং করতো, মাইনাররা ভ্যালিডেট করতো, ট্রানজ্যাকশন কনফার্ম করতো, মাইনাররা একটা রিওয়ার্ড পাইতো। এই বিটিসিতেও তাই। বিটিসিতে আপনি একটা ট্রানজ্যাকশন করেন, ট্রানজ্যাকশনটা সরাসরি ট্রানজ্যাকশন রিকোয়েস্ট চলে যায় মাইনারদের কাছে, মাইনাররা কিন্তু ভ্যালিডেট করে, দেন ভ্যালিডেট করার পরে কিন্তু আপনার ট্রানজ্যাকশন কমপ্লিট করে সমস্ত কিছু চেক টেক দিয়ে আপনার ট্রানজ্যাকশনটা কমপ্লিট করে তারা রিওয়ার্ড হিসেবে, মাইনিং রিওয়ার্ড হিসেবে কিছু বিটিসি পাই। ইথেরিয়ামও আগে এই প্রুফ অফ ওয়ার্ক মেকানিজমে কিন্তু কাজ করতো। কিন্তু আমাদের ওই যে করেছি কি 2022 সালে আমাদের আপডেট এসেছে। আপডেটের পর ইথেরিয়াম কিন্তু প্রুফ অফ ওয়ার্ক থেকে সরাসরি প্রুফ অফ স্টেকে চলে গিয়েছে, প্রুফ অফ স্টেক কনসেনসাসনে। কারণ এই যে এই প্রুফ অফ স্টক মেকানিজমে কী হয়, আপনি একটা ট্রানজ্যাকশন করলে ওই ট্রানজ্যাকশনটা দেখভাল করে হলো গিয়ে ভ্যালিডেটররা, যারা ইথিরিয়াম স্টেক করে। ইথিরিয়ামের ভ্যালিডেটর হতে হলে আই থিঙ্ক 32টার মতো ইথিরিয়াম স্টেক করতে হয়, ইথিরিয়াম ফাউন্ডেশন আই থিঙ্ক, আমার যতদূর ধারণা, ঠিক আছে। সো এই 32টা ইথিরিয়াম যারা স্টেক করে তারা কিন্তু এই ভ্যালিডেশন করার সুযোগ পায়, এবং মাইনাররা কিন্তু রিওয়ার্ডটা পায় না, রিওয়ার্ডটা পায় কিন্তু ভ্যালিডেটররা। এবং শুধু ভ্যালিডেটররা এখান থেকে রিওয়ার্ড পায় না, ইথিরিয়াম যে স্টেক করে 32টা ওইখান থেকে রিওয়ার্ড আসে। এই কারণে এই ভ্যালিডেটরদের রিওয়ার্ড দিতে হলে ইথিরিয়ামে কী করতে হয় জানেন? ইথিরিয়ামে কিন্তু প্রতি বছর বছর ইথিরিয়াম মিন্ট করে, মিন্ট করার পরে এই সার্কুলেটিং আনতে হয়। সার্কুলেটিং আনার পরে কাদের দেয়? আপনাকে দেয়। আপনি 10টা ইথিরিয়াম রাখেন বিভিন্ন এক্সচেঞ্জে কিংবা আপনার ওয়ালেটে, দেখেন তো একটা ইথিরিয়াম পান কিনা, কিংবা সামান্য কিছু ইথিরিয়াম আপনার বাড়বে নেভার, আপনার বাড়বে না। কিন্তু ইথিরিয়াম বাড়বে কাদের? যারা ওই যে স্টেক করবে এবং ওই যারা ওই ভ্যালিডেট করবে, ঠিক আছে, তাদের কিন্তু ইথিরিয়ামটা বাড়বে। দিস ইজ ইনফ্লেশন। তাদের কিন্তু রিওয়ার্ড দিবে। এই যে ইথিরিয়াম, এই যে ম্যাক্সিমাম সাপ্লাই দেওয়া নাই, তারা মিন্ট করার সুযোগ আছে। মিন্ট করে করে তারা কি করে, ওই যে স্টেকার যারা আছে এবং ভ্যালিডেটর যারা আছে তাদের কিন্তু রিওয়ার্ড হিসেবে দেয়, গিফট হিসেবে দেয়। ওটা কিন্তু পুরোপুরি ভাই আসলে এই জিনিসটা পুরোপুরি একটা খারাপ দিক এজ ইথিরিয়ামের ক্ষেত্রে, ঠিক আছে। এবং বার্ন করে, তারা বলে যে আমরা বার্ন করে একদম উল্টাই। বার্ন করে কিন্তু তার উল্টায় না ভাই। বার্ন যেটা করে সে কিছু ফি বার্ন করে। আপনি একটা ইথিরিয়াম ট্রানজ্যাকশন করলেন, আরেকজন 10টা ইথিরিয়াম ট্রানজ্যাকশন, আরেকজন 100 ইথিরিয়াম ট্রানজ্যাকশন করলো, একটা ফি কিন্তু আপনার কাটবে। যে ট্রানজ্যাকশন করতে যে ফিটা কাটে তার কিছু একটা অংশ কিন্তু অটোমেটিক বার্ন হয়ে যায়, অটোমেটিক, ঠিক আছে। আর কিছু অংশ ওই ভ্যালিডেটররা পায়, ঠিক আছে, রিওয়ার্ড হিসেবে। একদম পরিষ্কারভাবে আমি কিন্তু বোঝালাম। এভাবে আপনাকে কে বোঝাবে? বলেন যে ভাই অমুক বোঝাবে, আমি তার কাছে কিন্তু ভাই যাব, তার কাছে শেখার চেষ্টা করব, তার কাছ থেকে ক্লাস করব, তার কাছ থেকে কোর্স করবে, এভাবে যে আপনাদের বোঝাতে পারবে, ঠিক আছে। তো এই একটা প্রবলেম আমাদের এই নেতার রয়েছে। এই নেতার প্রবলেম যতদিন না সলভ হচ্ছে, ইনফ্লেশন ভাই। এই সমস্ত কয়েনে খুব বেশি ইনভেস্টমেন্ট, একদম বড় সড়ো ইনভেস্টমেন্ট কিন্তু খুব একটা বেশি আসে না। দ্যাটস ওয়াই কিন্তু আপনারা বিটিসিতে যে পরিমাণ ইটিএফে থেকে বাই করতে দেখেন, ইথিরিয়ামের কিন্তু ওই পরিমাণ ইটিএফ থেকে বাই হয় না, না সলনাতেও হয় না, ঠিক আছে, এই প্রবলেমগুলোর কারণে। ঠিক আছে, এদের ম্যাক্সিমাম সাপ্লাই নেই। সো এইবার যদি আমরা আসি এর প্রেডিকশনে, ঠিক আছে, এর প্রেডিকশন আসলে কী দেয়, আমরা কী মনে করি ভাই? এই যে দেখুন, নামমাত্র এর রেপুটেশন খারাপ হয়ে যায়। 2021 সালে এর অল টাইম হাই ছিল $4869। এবার আমাদের 2024-25-এর যে সাইকেল, এই সাইকেলে এটা যদি অল টাইম হাইকে একটা গুতা না দিয়ে আসে, ঠিক আছে, সামান্য একটা গুতা না দিয়ে আসলে এর রেপুটেশন খারাপ হয়ে যায়। যে মার্কেটে এত বড় একটা অলস কয়েন, সবার বাবা, এভরি অলস কয়েন, ফাদার অফ এভরি অলস কয়েন, তো যা সামান্য একটা গুতা মেরে না আসলে অল টাইম হাই না দিলে রেপুটেশন খারাপ হয়ে যায়। এই কারণেই, শুধুমাত্র এই কারণেই কিন্তু সামান্য একটা গুতা মেরে ইথিরিয়াম আবার পড়ে গিয়েছে। সো এই সাইকেলে আপনারা যারা ভাবছেন $12,000, $20,000, $40,000 ইথিরিয়াম যাবে, বোকা, ঠিক আছে, ওরকম হবে না। ইথিরিয়াম মিন্ট হয় এবং আমাদের যে বার্নটা ইথিরিয়ামে হয় সেটা কিন্তু খুবই কম। আমাদের মিন্টিং রেশিওর চাইতেও বার্নিং রেশিও অনেক কম ইথিরিয়ামে, অর্থাৎ ইথিরিয়ামের সাপ্লাই বারবার মার্কেটে কিন্তু আসতেই থাকে। এবার যদি বলেন ভাই আমার প্রেডিকশন কি, আমি বলবো যে ভাই আবার এর রেপুটেশন ধরে রাখার জন্য হয়তো বা আজ হোক কাল হোক এই $4800, 49, 5000, 6000, আমার তো সর্বোচ্চ টার্গেট 6000। এর বেশি ইথিরিয়ামকে আমি অন্তত পক্ষে দেখতে পাই না, আমি জানি না কেন, ঠিক আছে। আমার প্রেডিকশন এই সাইকেলে ইথিরিয়াম মোটামুটি 6000 পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে। আর যদি বলেন যে মোটামুটি টার্গেট রাখা যায় কেমন, তাহলে টার্গেট রাখা যায় ভাই এই $5000, ঠিক আছে। কারণ আবার ওই রেপুটেশনের ভয়ে হয়তো বা তারা 5000 পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, ঠিক আছে, এবং সর্বোচ্চ 6000। এর উপরে আমি মোটামুটি ইথিরিয়ামকে দেখি না, সত্যই বলতে দেখি না, ঠিক আছে। এবার ইনভেস্টমেন্ট লেভেল আমি আগেই বলেছি যে আমার অল্প কিছু, আমাদের এই যে এখানে একটা সাপ্লাই লেভেল উইকলি টাইম ফ্রেমে, ঠিক আছে, সরি একটা ডিমান্ড লেভেল ছিল উইকলি টাইম ফ্রেমে, এখান থেকে সামান্য কিছু ধরা ছিল ভাই,
খুবই সামান্য, নামমাত্র একদম ছোটো একটা অ্যামাউন্ট দিয়ে। বাট আমার টার্গেট ছিল ইথিরিয়াম আরও নিচের দিকে $1300 আশপাশে আসলে, যে আমার কিন্তু $1300 আশপাশে ইথিরিয়াম কিন্তু রাখার জন্য আসলে খুবই বাসনা ছিল, তীব্র বাসনা। যেহেতু আসেনি ভাই, আমি ওয়েট করব, আমি নতুন করে আপাতত ধরবো না। হয় ইথিরিয়াম স্ট্রাকচার শিপ দেখ, এখানে আপনারা স্ট্রাকচার যে শিপিং দেখতে পাচ্ছেন, ক্যান্ডেল তো ক্লোজ হয়নি সম্ভবত সুইংয়ের উপরে। যদি আমরা একদম পরিষ্কারভাবে ইথিরিয়াম অ্যানালাইসিস করার চেষ্টা করি, সেক্ষেত্রে ভাই আই থিঙ্ক ক্যান্ডেলটা ক্লোজ হয় নাই আমাদের সুইংয়ের উপরে। আমি যদি দেখানোর চেষ্টা করি, আমি এখানে ম্যাগনেট দিয়েও দেখানোর চেষ্টা যদি করি, সেক্ষেত্রে ভাই আমি সম্ভবত ক্লোজ হয়নি, ঠিক আছে, যে সুইপ মেরেছে ক্লোজ হয়নি, ঠিক আছে। তো যেহেতু ক্লোজ হয়নি, স্ট্রাকচার কিন্তু স্টিল শিফট হয়নি, বেয়ার ইস্যু কিন্তু স্ট্রাকচার রয়েছে। এবার ওয়েট করেন নিচের দিকে পুল ব্যাকের জন্য। বিটিসি নিচের দিকে আসলে ইথিরিয়ামও কিন্তু নিচের দিকে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। আর যদি খুব বেশি একদম মনে চায় যে ভাই আমি মিস করেই ফেলাইলাম, আমি বাঁচতেছি না ইথিরিয়াম স্যার, আমি একদম মিসই করবো, ঠিক আছে, সেক্ষেত্রে ফিপ ধরবেন এই সমস্ত ইমব্যালেন্সগুলো থেকে। যে লাইক আমাদের এই $1900 কাছাকাছি থেকে আমি একটা ফিপ যদি ধরার চেষ্টা করি আপনাদের একদম ফ্রি হ্যান্ডে, আপনারা এই যে 1800-2000 এর মাঝে হয়তো বা সামান্য কিছুটা ধরতে পারেন, ঠিক আছে। এদিকে আসবে রিটেস্ট করার জন্য, এদিকে ইথিরিয়ামের আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। দেন হয়তো বা যেদিকে যায় যাবে, ঠিক আছে, কিন্তু আমি ওয়েট করবো নিচের দিকে আসার জন্যই, ঠিক আছে। কারণ আমার সাইকোলজির জন্য ধরে নিন, আমি একবার বলেছি ওখানে আসলে নিব, ওখানে আসলে নিব, ওর চাইতে 1 ইঞ্চি উপরে আমি নেওয়ার মানে আমার প্ল্যান নেই ভাই, ঠিক আছে। লাগে আমার ডলার পরে থাকবে, কোনো সমস্যা নেই, আমি ট্রেড করবো, প্যারা নাই। ইথিরিয়াম পাম্প করলে আমি ট্রেড করবো, না স্ট্রাকচার দেখবো, ট্রেড ওপেন করবো, টিপি যাবে, সেল দিয়ে দেবো, ভেরি নাইস। আমার কোনো দরকার নেই, স্টপ লস থাকবে, ঠিক আছে। কিন্তু ইনভেস্টমেন্ট করার জন্য আমার লেভেলগুলোতে আসতে হবে। যেটা ধরেছি ওটা আমি ওই যে অল টাইম হাইতে আবার সারার চেষ্টা করবো। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। আশা করি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে। অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।